রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ছাত্র জনতার আন্দোলনে আহতদের তোপের মুখে পড়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় তার গাড়িবহর ঘিরে রেখে বিক্ষোভ করে আহতরা। তবে কর্তব্যরত চিকিৎসক ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় হাসপাতাল ছাড়েন স্বাস্থ্য উপদেষ্টা। অনুদানের টাকা ও সুচিকিৎসার দাবিতে আগারগাঁও থেকে শ্যামলীমুখী সড়ক বন্ধ করে হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ করছে তারা। এতে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এর আগে দুপুরে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুককে সঙ্গে নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় উপদেষ্টার প্রোটোকলে থাকা এক ব্যক্তির বিরুদ্ধে রোগীকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। এরপরই শুরু হয় হট্টগোল ও বিক্ষোভ। স্বাস্থ্য উপদেষ্টা ও সমন্বয়কদের সাথে আলোচনা ফলপ্রসূ হলেই সড়ক ছাড়বেন তারা, না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা। এ নিয়ে আরো জানাতে শেরেবাংলা নগর এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, এই মুহূর্তে বিক্ষোভের কি পরিস্থিতি? রাস্তা কি এখনো পুরোপুরি বন্ধ আছে কিনা? আমি একটা কথা বলতে চাচ্ছি, আজ সে যদি আমাদের এখানে বসে থাকে, যারা এখন আন্দোলনে রয়েছেন তারা কিন্তু উপদেষ্টা এবং যারা এর সংশ্লিষ্ট রয়েছেন তারা না আসা পর্যন্ত এখান থেকে ওঠার ঘোষণা দিয়েছিলেন। এবং আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছি যে জুলাই ফাউন্ডেশনের যেই প্রধান রয়েছেন স্নিগ্ধ, তিনি একটু আগে এখানে এসেছেন এবং এখানে যারা আন্দোলনরত রয়েছেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন এবং তারা রাস্তা থেকে উঠে যাওয়ার পরামর্শ দিয়েছেন যে তাদের যেই আন্দোলনটা যেই কারণ রয়েছে সেই কারণগুলো আসলে তারা পর্যবেক্ষণ করবেন এবং তাদের যেই আন্দোলনের যেই ভিত্তিটি রয়েছে সেটি আসলে তাদের কাছ থেকে জানতে চেয়েছেন এবং সেটি তাকে কিন্তু বলেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে তাদের যেই ফাউন্ডেশনের পক্ষ থেকে যে 1 লাখ টাকার একটি চেক দেওয়ার কথা ছিল এবং হাসপাতালে তাদের উন্নত চিকিৎসার যে বিষয়টি রয়েছে তারা কিন্তু সেই বিষয়গুলো তাদের সামনে তুলে ধরেছেন এবং তিনিও সেগুলো শুনে আসলে তাদেরকে বলতে চেয়েছেন যে আসলে এখন পর্যন্ত যে সমস্যাগুলো তারা ফেস করছেন সেইগুলো খুব তাড়াতাড়ি সমাধান করা হবে এবং রাস্তায় যেন তাদেরকে অবস্থান করতে না হয়। এই মুহূর্তে কিন্তু কথা বলছেন মুগ্ধ, আমরা একটু চেষ্টা করব মুগ্ধ কি বলছেন সেটাই জানার শোনার। তার আগে আমার কাছ থেকে কিছু ইনফরমেশন নেন, আপনাদের থেকে আমরা কিছু ইনফরমেশন নেই, তাহলে যে কমিউনিকেশন গ্যাপটা হচ্ছে আমার মনে হয় এই কমিউনিকেশন গ্যাপটা পূরণ হয়ে গেলে আপনারাও বুঝবেন যে আমরা কিভাবে কাজ করতেছি। আপনাদের 3টা দাবির কথা আমি বলেছি, এর বাইরে আরো দাবি আছে, পুনর্বাসন এবং উন্নত চিকিৎসা, তাই তো? ভাই আমাদের বর্তমান আজকের যে এটা আমাদের একজন শহীদ পরিবার থেকে একজন এসেছে, তার থেকে কি উপদেষ্টা মন্ডলী বড় হয়ে গেছে? অবশ্যই না। আপনারা কি তাহলে আমরা না সবাই তাহলে হ্যাঁ এটাই শুনেন আগে, আমরা নিজেরা আগে সলভ করার চেষ্টা করি। এবার শুনেন আমার কথা শুনেন। আপনারা যেই বডিগার্ডের কথা বলেছেন তার ব্যাপারে আমি আসার সময় জানতে পেরেছি এবং এই জিনিসটার জন্য আমিও এটার জন্য ক্ষুব্ধ এবং তার এগেইনস্টে কি করা লাগে আমরা আপনাদের সামনেই আমি চেষ্টা করবো তার এগেইনস্টে কি করা লাগে সেগুলো করার। না এটা আমরা আজকে চাই, এখন চাই, রবিবার কাছে আজকে বাঁচাবে, এখন আজকে উনি আমাদের নিয়ে কাজ করে, ওনাকে আজকে বাঁচতে আপনাকে বাঁচবে, তখন কি করবেন? এটার বিচার আজকে চাই, আজকে এখানে সামনে তারা বসে আছে। আমি এখানে কোনো প্রতিশ্রুতি দিতে আসি নাই, এখানে যারা আছেন তাদের বেশিরভাগই আমি চিনি এবং আমার সাথে পার্সোনালি কথা হয়েছে।
আপনারা যদি আমার কথা নাই শুনেন, আপনারা যদি একটু একটু কষ্ট করে আগে আমার কথাটা শুনেন, তারপর দেখেন আপনারা কি ডিসিশন নেবেন সেটা আপনাদের উপর। আগে আমার কথাটা একটু শুনেন, তারপর ডিসিশন নেবেন। এই ক্যাবেল, এই জাহিদ ভাই, এই জাহিদ ভাই, আপনি কিছু দেখেন না নাকি? কই আপনি? এই ভাই, আপনার পাইনিস ক্যাবেল আছে, একটু দেখেন। এই আমার ক্যাবেলটা, এই যে ক্যাবেল, আপনাদের যে উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যেই একটা সেল গঠন করা ভাই মোবাইলটা একটু চাপান, মোবাইলটা চাপান ভাই। আপনার সাইডে যে মোবাইল সাইডে মোবাইলটা চাপাই দেন না রে ভাই, মোবাইলটা চাপাই। অফিসের পাশেই, এবং আপনারা যাদের যেই উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে সেটার জন্য ইতিমধ্যে মেডিকেল বোর্ড টিম গঠন করা হয়েছে। কালকের মধ্যে আপনারা প্রসেসটা জেনে যাবেন কিভাবে উন্নত চিকিৎসার জন্য বাইরে যাওয়ার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন। না, আজকে রাস্তায় আসার পরে কর্মসূচি না। আমি গতকালকে ভাই জুলাই ফাউন্ডেশনে 1000 ফরম জমা হইছে ভাইয়া। কালকে ফোন দিছি, কয় আমরা যদি কাজ না করি আমাদের কাছে মারেন। এটা কোনো কথা? আমি জিজ্ঞাসি ভাই ফরম গুলাতে জমা দিচ্ছে, কতটুকু আগাইছে, এটা কেন হইলো? কত লোক, কত আপনি পাইছেন ভাই? আপনি পাইছেন? আপনি পাইছেন? না, বলতেছি তার আগে আমি কিছু ইনফরমেশন নিই। আপনি পাইছেন? বাকিটা কেন পাইলে জানেন? তাদের বিকাশ অ্যাকাউন্টের সমস্যা অথবা এরকম কোনো সমস্যা। শুনেন, এগুলো আপনাদের সলভ করে না, আমরা চেক করে দিচ্ছেন। তাদের বিকাশ অ্যাকাউন্টের সমস্যা দেখে আমাদের কাছে ফেরত আসছে এবং এটা আমরাই সলিউশন করছি। সবকিছু টেকনিক্যাল বিষয় আছে, এগুলো আমরাই সলিউশন করছি। এবং আপনাদের যারা টাকা পায় নাই, আগামী 3 কার্য দিবসের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, যেগুলো ব্যাকলগ ছিল। এগুলা আজকের আন্দোলনের জন্য না, গতকালকেই আমরা এই ফাইলগুলো নিয়ে বসছি এবং সবগুলো প্রবলেম আজকে সলভ হয়ে গেছে। অলরেডি আজকে কিছু মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকেও যাবে। আর আপনাদের যে সমস্যাগুলো আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন সিভিল সার্জন, স্বাস্থ্য উপদেষ্টা, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে বিভিন্ন জায়গাতেই আমাদের তথ্যগুলো নিয়ে বিভিন্ন ভাবে হয়রানি করতেছে। এইটা কেন করতেছে? কিসের জন্য আর্নিং করতেছে? যে বিভিন্ন জায়গায় আমাদের তথ্যগুলো নিতেছে কিসের জন্য? আমরা তো মেডিকেল থেকে তথ্য এই বেড়া কোনো বিষয় না, এটা কোনো বিষয় না, চুপ থাকো। আচ্ছা, আপনারা কি চান আপনাদের নামের পাশে সেই সব ব্যক্তিদের নাম লেখা হোক যারা আপনাদেরকে মারছে? না না, এটা কি আপনারা চান? আমিও চাই না আমার শরীর শুনেন। আগে এটা বলি, আমিও চাই না আমার শহীদ ভাইদের নামের পাশে, আহত ভাইদের নামের পাশে। আমরা আজকে আহত হয়েছি না ভাই, এটা বললেন আগে, এটা বললেন শুনেন আমার কথাটা শুনেন। আপনাদের যাদের চিকিৎসা সমস্যা তারা আমাদের কাছে যারা আসছেন, স্পেশালি ফাউন্ডেশনে যারা আসছেন, চিকিৎসার প্রবলেম সলভ করার জন্য যত রকম সহযোগিতা করা লাগে আমরা কিন্তু ইতিমধ্যে করেছি। এবং এটা থেকেই আমরা সেল গঠন করেছি
সরকারিভাবে যে সেল ডিরেক্টলি এই আহতদের নিয়ে কাজ করবে, তাদের বাইরে পাঠানো নিয়ে কাজ করবে। এখন আপনারা যদি না চান যে আপনাদের আহতদের নামের পাশে যারা আপনাদেরকে মারছে তাদের নাম যদি না লেখা হোক, সেক্ষেত্রে আমাদেরকে একটু কিছু সময় দেন। এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। বিক্ষোভকারীদের সাথে কথা বলছিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ। আমরা সরাসরি সেখানে ছিলাম। জলবায়ু ঝুঁকি কমাতে ও কার্বন নিঃসরণ শূন্যে নামাতে মানুষের জীবনযাত্রা বদলানোর আহ্বান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের। আজারবাইজানে COP29 ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে বক্তব্যে তিনি ৩-0 ধারণা দেন। এ সময় কার্বন নিঃসরণ কমাতে অতিরিক্ত মুনাফার ব্যবসা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। ৯০টিরও বেশি দেশের সরকার প্রধান অংশ নিয়েছে জলবায়ু বিষয়ক সম্মেলন COP29-এ। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এই সম্মেলনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওয়ার্ল্ড লিডার ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিশ্ব নেতারা। সেখানে জলবায়ু উন্নয়নে বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। বলেন, মানুষের জীবনযাত্রা বদলানোর মাধ্যমে জলবায়ু ঝুঁকি কমানো সম্ভব। এতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জলবায়ুর তীব্রতা বাড়ছে, এই দুর্যোগকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। জলবায়ু ঝুঁকি কমাতে ও কার্বন নিঃসরণ শূন্যে নামাতে আমাদের জীবনযাত্রা বদলাতে হবে। কার্বন নিঃসরণ কমাতে এরই মধ্যে তরুণ শক্তি কাজ করছে, তাদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে। অতি মুনাফা না করে কার্বন নিঃসরণ হয় এমন ব্যবসা থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন ডক্টর ইউনূস। জলবায়ুর দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে আমাদের একটি নতুন সংস্কৃতি তৈরি করতে হবে, যে সংস্কৃতিতে অতি মুনাফা থাকবে না। নতুন সভ্যতা করতে প্রতিটি তরুণ এই ৩-0 নীতিতে বেড়ে উঠবে। শূন্য কার্বন নিঃসরণ, সম্পদের শূন্য পুঞ্জীভূতকরণ ও শূন্য বেকারত্ব। এর আগে সম্মেলনের ফাঁকে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ আঞ্চলিক সরবরাহের জন্য দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান জানান তিনি। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফ্যাসিবাদের হোতা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। দেশটি বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা বড় বিপদের কারণ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিতর্কিত ব্যক্তিদের ষড়যন্ত্রে নির্বাচন যেন বিলম্বিত না হয় সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেন বিএনপি নেতারা। বুধবার ঢাকা ও ঢাকার বাইরে আলাদা অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন। নিজ গ্রাম ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন বিএনপি মহাসচিব। বুধবার তাঁতিপাড়ায় নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মন্তব্য করেন, বাংলাদেশের বর্তমান অর্জনকে কতিপয় ব্যক্তি নষ্টের চেষ্টা করছে, এজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। ফ্যাসিবাদের তিনি প্রধান হোতা, তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, যেটা আমাদেরকে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। এদিকে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী ওলামা দলের এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দাবি করেন, বর্তমান সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র হচ্ছে। বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে আর আওয়ামী প্রেতাত্মারা এখনো মন্ত্রণালয়গুলো পরিচালনা করবে, সেটা তো হতে পারে না। আমরা তো আপনাদেরকে সমর্থন দিয়ে এসেছি, সমর্থন এখনো আছে, থাকবে যতক্ষণ না পর্যন্ত নির্বাচন না দিবেন। কিন্তু এমন একটি পথে আপনারা এগোবেন না যেটা জনগণ আপনাদেরকে আবার প্রত্যাখ্যান শুরু করতে পারে। এছাড়া নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো ইস্যুতে নিজের অবস্থান ব্যাখ্যা করেন রুহুল কবির রিজভী। যে ছবিটা নামানো হয়েছে সেটা হচ্ছে ওই শেখ হাসিনার আইনের বলে যে আইন করেছে সেই আইনকে ডিফাই করে এটা করা হয়েছে। তো ফ্যাসিবাদের আইন তো ডিফাই করাই যায়, ফ্যাসিবাদের আইন আমরা মানব না। অফিস আদালত যেখানেই আছে সেটাই আমরা প্রতিহত করব।
দেশ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপি সবসময় রাজপথে থাকতে প্রস্তুত বলেও জানান দলটির নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত ৩ মাসে সেনা অভিযানে ৬,০০০-এর বেশি অবৈধ অস্ত্র, প্রায় ২ লাখ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ২৫০০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা দিতে সারা দেশে সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। বুধবার ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলন করে সেনাবাহিনী। শেখ হাসিনা সরকার পতনের পর সারা দেশে পুলিশ বাহিনী কার্যত অনুপস্থিত থাকায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়। চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন অপরাধের মাত্রা বেড়ে যায়। এমন পরিস্থিতিতে সারা দেশে মাঠে নামে বাংলাদেশ সেনাবাহিনী সহ সামরিক বাহিনীর সদস্যরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কাজ শুরু করেন বাহিনীর সদস্যরা। গত ৩ মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে বুধবার এক সংবাদ সম্মেলন করে সেনাবাহিনী। জানানো হয়, এই পর্যন্ত দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৬০০-রও বেশি অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বাহিনীর সদস্যরা। এ মুহূর্তে দেশের ৬২টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংস্থা, গণমাধ্যম এবং স্থানীয় জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি অস্ত্র ও মাদকের বিরুদ্ধে অভিযান ও সংঘবদ্ধ অপরাধীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী। বিশেষ ক্ষমতা কার্যকরীর প্রয়োগের কারণেই ইতিমধ্যেই বেশ কিছু সংকটপূর্ণ পরিস্থিতি, যেমন চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করা, শিল্পাঞ্চলের বিশৃঙ্খলা, রাস্তা অবরোধ ইত্যাদি নিয়ন্ত্রণ সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব হয়েছে। সেনাবাহিনী কতদিন মাঠে অবস্থান করবে এমন প্রশ্নের জবাবে জানানো হয়, অন্তর্বর্তী সরকার যতদিন চাইবে সেনাবাহিনী ততদিন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কর্মকাণ্ড পরিচালনা করবে। সরকার এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনীকে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সিন্ডিকেট ও দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বিগত সরকারের সহযোগীরা। সিন্ডিকেটের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন মালয়েশিয়ার শ্রমবাজার ও শ্রমিকেরা। বুধবার সকালে রামডুর এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আর যাতে সিন্ডিকেট না হয় সে ব্যাপারে দুই দেশের সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। মালয়েশিয়া বাংলাদেশের বড় শ্রমবাজার। সৌদি আরবের পর গত ১.৫ বছর সবচেয়ে বেশি কর্মী গেছে মালয়েশিয়ায়, যা ৫ লাখের মতো। গত ১৫ বছরে ৩ দফায় মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয়। প্রতিবারে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট গঠনের বিষয়টি সামনে আসে। সিন্ডিকেটের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠলেও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, মালয়েশিয়া ১৫টি দেশ থেকে কর্মী নেয়, অথচ একমাত্র বাংলাদেশের ক্ষেত্রেই সিন্ডিকেটের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা পাচার ও শ্রমিক পাচারের অভিযোগ ওঠে। যারা অপকর্মটা করেছে তাদের কারণে কিন্তু মালয়েশিয়ান সরকারের সুনাম নষ্ট হয়েছে, বাংলাদেশের সুনাম নষ্ট হয়েছে। কিন্তু মালয়েশিয়াতে আপনাদের পার হেড $১,৫০০ থেকে $২,০০০ করে ওদেরকে দিতে হয়েছে। এই টাকাটা কি বাংলাদেশ থেকে গিয়েছে? এই টাকাটা কোত্থেকে গেল? এটা কি হুন্ডি হয় না? এটা কি মালিয়ান লন্ড্রি হয় নাই? বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আর যেন কোনো সিন্ডিকেট না হয় এ বিষয়ে দুই দেশের সরকারকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে রামরু। দেশের সবচেয়ে বড় একটা সেক্টর এটা, অতীতে ধুকে ধুকে এটাকে নিঃশেষ করা হয়েছে। আপনারাই বলেন এখন আপনাদের এটা রাজনৈতিক পুঁজি এখন আগের সরকারের বিরুদ্ধে। তাই যদি হয়ে থাকে তাহলে আপনারা নিশ্চিত করুন যে আপনারা এই অপশক্তি যারা এটা একেবারে সেই ধুকে ধুকে নিশ্চিন্ন করার জন্য যারা করেছে সেই পথে আপনারা হাঁটবেন না। সেমিনারে বক্তারা শ্রমবাজার নিয়ে সংস্কার কমিশন গঠনের আহ্বান জানান। ওই সিন্ডিকেটের মধ্যেই তারা ঢুকে গেল। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনগণের মৌলিক অধিকার রুদ্ধ করে ক্ষমতা চিরস্থায়ী করতে আওয়ামী লীগ সরকার সংবিধানে পঞ্চদশ সংশোধনী আনে, একথা হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। সংবিধানের ১৫তম সংশোধনী বাতিলের রুলের শুনানিতে আজ একথা বলেন তিনি।
এ সময় আদালতে রাষ্ট্রপক্ষ আরও জানায়, শেখ মুজিবের অবদানকে কেউ অস্বীকার করে না, কিন্তু তাকে জাতির পিতা বলে সংবিধানে স্বীকৃতি দেয়া মূল সংবিধানের পরিপন্থী। 2011 সালে 30 জুন সংসদে পাশ হয় সংবিধানের ৫ম সংশোধনী। এতে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, জাতির পিতার স্বীকৃতি দেওয়া হয় শেখ মুজিবুর রহমানকে। এছাড়া অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখল বন্ধে ব্যবস্থা সহ বেশ কয়েকটি বিষয় সংযুক্ত করা হয়। তবে এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সম্প্রতি দাখিল করা এক রিটের প্রেক্ষিতে রুল জারি করে হাইকোর্ট। রুলের উপর বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায়ের বেঞ্চে চলে ৫ম দিনের শুনানি। এতে রাষ্ট্রপক্ষ জানায়, একটি দলের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে এই সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছে। 15th অ্যামেন্ডমেন্টের টোটাল স্কিমটাই হলো বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা, ফ্যাসিজমকে প্রলং করা, সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশন যেটা সেটাকে লঙ্ঘন করা। এই সংশোধনীতে একজন ব্যক্তিকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিয়ে মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ক্ষেত্রে জনগণের অবদানকে বিলীন করার চেষ্টা সংবিধানের মৌলিক কাঠামো বিরোধী বলেও আদালতকে জানান অ্যাটর্নি জেনারেল। রাজনৈতিক নেতৃত্ব হিসাবে উনি অনেক উপরের মানুষ, কিন্তু একজন ব্যক্তি সব কিছু করেছেন, একজন ব্যক্তি সব কিছু। দিস ইজ নট দ্য কনসেপ্ট অফ আওয়ার প্রিএম্বল অব দি কনস্টিটিউশন। সংবিধানের মৌলিক বিষয়কে সংশোধন অযোগ্য করা এবং সংবিধান সংশোধনে গণভোট ব্যবস্থা বাতিল করা কেন অসাংবিধানিক সে বিষয়েও যুক্তি তুলে ধরে রাষ্ট্রপক্ষ। যে পার্লামেন্টের সভরেন্টি এখানে ভায়োলেট করে এবং যে এই জায়গাগুলো যে বাতিল করতে পারবে না বলেছেন, যে দিস নোশন ইজ নট এন্টারটেনেবল ইন ল। ৫ম সংশোধনী জুলাই গণঅভ্যুত্থানের পরিপন্থী উল্লেখ করে রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, এই সংশোধনী বাতিল না হলে আবু সাঈদ মুগ্ধ সহ শহীদদের আত্মা শান্তি পাবে না। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনলাইনে আয়কর পরিশোধ সহজ করতে চার্জ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের ডেবিট, ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং সেবা অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আয়কর পরিশোধ করার খরচ কমানো হয়েছে। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী এখন থেকে কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে আয়কর পরিশোধ করলে 25,000 টাকা পর্যন্ত লেনদেনে গ্রাহকদের কাছ থেকে লেনদেন প্রতি 20 টাকা এবং 25,000 টাকার বেশি হলে লেনদেন প্রতি সর্বোচ্চ 50 টাকা আদায় করা যাবে। এছাড়া মোবাইল ব্যাংকিং বা পিএসপি ওয়ালেট ব্যবহারে লেনদেন প্রতি 1% বা সর্বোচ্চ 30 টাকা আদায় করা যাবে। এই মাসুলের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে পলিথিনে মোড়ানো অজ্ঞাত যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে পূর্বাঞ্চল উপশহরের 5 নম্বর সেক্টরের ব্রাহ্মণখালী এলাকা থেকে খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে লেকের পাড়ে 3টি কালো পলিথিনের বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে পলিথিনের বস্তাগুলো খুললে এক যুবকের খণ্ডিত মাথা, 2 হাত, বাম পা সহ 7টি অংশ দেখতে পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে 2-3 দিন আগে হত্যার পর তার মরদেহের খণ্ডিত অংশগুলো পলিথিনে ভরে ফেলে যায় দুর্বৃত্তরা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ধন্যবাদ সবাইকে।